রাতমা, চুপ কর। কেন চুপ করবো মা? এরকম চলতে থাকলে তো ওনারা তোমাকে একদিন মেরেই ফেলবে। তারপর বলবে ভুলে মেরেছি। আর আপনারা, মা তো আপনাদের কাছে বিনা পয়সায় থাকে না মামা। আমাদের বাসা বিক্রির টাকা দিয়ে বাবার ঋণ শোধ করার পর বাদবাকি টাকা তো ব্যাংকে আছে। মাসে মাসে সেখান থেকে তো টাকা পান আপনারা। সেটা দিয়েই তো মায়ের প্রয়োজন মিলে যায়। বাড়তি প্রয়োজন হলে আমি পাঠিয়ে দিই। শুধু বাসায় থাকে বলে এত সমস্যা আপনাদের? আমি তো বলেছি ভার্সিটিতে শেষ হলেই মাকে এখান থেকে নিয়ে যাব। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে পারবেন না? এত পাষাণ কেন আপনারা? কেন এত বিবেকহীন? লিমা যেন সুযোগের অপেক্ষাতেই ছিল। সুযোগ বুঝেই সে বলল, তোমার মারে আমরা আর রাখতে পারবো না। আমাদের এই ঝামেলার শেষ নেই। ওনার 2 দিন পর পর অসুখ আর পোহানোর ক্ষমতা নাই আমার। মারে পারলে এখনই নিয়ে যাওগা। লিয়াকত হোসেন চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার নীরবতাই বলে দিচ্ছে স্ত্রীর সাথে সে শতভাগ সহমত। রাত্রি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। আপনার মতো খারাপ মানুষ আমি দেখিনি মামি। এরই মাঝে একজন ডাক্তার উকি দিল কেবিনে। এক নজরে দেখে বলল, এটা হাসপাতাল, চিৎকার চেঁচামেচির জায়গা নয়। অন্যদের সমস্যা হচ্ছে। উনি চলে যেতেই নিভ্রান মুখ খুলল এবার। আপনাদের আর রাখতে হবে না। আন্টিকে রিলিজ দিলেই আমরা তাকে ঢাকায় নিয়ে যাব। ফাইন। লিয়াকত হোসেন তাচ্ছিল্য করে বললেন, তোমার মাইয়া নতুন নাগর জুটাইছে বুবু। তার তাক দেই তো এত দেমাগ ঝরতেছে। রাত্রি চোখ জ্বলে উঠল। হুঙ্কার দিয়ে উঠল সে। খবরদার মামা, ওনাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আপনারা ওনার। রাত্রির চোখ জ্বলে উঠল, হুঙ্কার দিয়ে উঠল সে। অতিরিক্ত চাপ আর নিতে না পেরে কথার মাঝে আটকে গেল। মূর্ছা গেল রাত্রি। শরীর অসাড় হয়ে লুটিয়ে পড়ল রুবিনার কোলের ওপর। নির্ভার এক মুহূর্ত দেরি না করে আলতো করে তাকে উঠিয়ে টেনে বুকে জড়িয়ে ধরল। 2 হাতে আগলে ধরে মামা মামির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব। আপনারা বয়সে কত বড় বা সম্পর্কে কী হন। ঘটা করে সন্ধ্যা নেমেছে। পৃথিবীর চরণে মাথা ঠেকিয়েছে সূর্য। ঘনালি অন্ধকার শূন্য গগনে। পাখিরা নীড়ে ফিরে গেছে। স্তব্ধ পৃথিবীর নিস্তব্ধ আড়ালে কেউ হয়তো মত্ত হয়ে প্রহর গুঞ্জে তোমাকে কাছে পাওয়ার। ঘরটা অন্ধকার, বাতি নেভানো। হাসপাতালে চিরচেনা স্যাভলনের গন্ধ ছাপিয়ে কৃত্রিম এয়ার কন্ডিশনের মিষ্টি ফুলের ঘ্রাণ। রাত্রি আবছা অল্প চোখ মেলল, পিটপিট করল। ঘন গুমট ছাড়া কিছুই কালো কর্নিয়ায় দৃষ্টিগোচর হলো না। অতি দীর্ঘ ঘুমের রেশটা কাটতে বেশ সময় লাগলো। নড়চড়হীন পার হলো 2-3 মিনিট। একটু সজাগ হয়ে উঠতেই টনক নড়ল। থতমত খেয়ে গেল সে। অনুভব করতে পারছে তার কাঁধের পাশের বালিশে মুখ গুজে তার ওপরই উপর হয়ে শুয়ে আছে একজন। মানুষটার হাতের গাঢ় চাপেই নরম বিছানার সাথে ল্যাপটানো বাম হাতটা। আর ডান হাতটা এতক্ষণ ঘুমের মধ্যেও মানুষটার বিশাল পিঠের মাঝখানটায় খুব যত্নে আঁকড়ে ধরে রয়েছে। কয়েক সেকেন্ড অতিবাহিত হলো একান্ত ঘনিষ্ঠ অনুভূতিতে। রাত্রি মাথা কাত করার চেষ্টা করলো। খোঁচা খোঁচা দাড়িতে লেগে জ্বলে উঠল তুলতুলে গাল। মুখ দিয়ে বের হলো চাপা আর্তনাদ। উফ! নিফরান দ্রুত মুখ তুলল। নামমাত্র দূরত্ব। 2 নাকের ডগা ছুঁই ছুঁই। চোখে চোখ পড়েছে কিনা স্পষ্ট নয়। স্তূপাকার তীব্র অন্ধকারে একটা ফোঁটা বিন্দুও দৃশ্যমান না। নিফরান আবারও মুখ ডোবালো কাঁধে। দেহ নিঃসার। পিঠে হাতটা সরিয়ে ঘাড়ের ছোট ছোট করে ছাটা চুলের ওপর রাখল রাত্রি। যত্ন মেখে বলল, কি হয়েছে? নিফরান মুখ তুলল না। কথা যেন কানে যায়নি। রাত্রি চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বোলালো। কি হলো? নিভ্রান বিছানার চেপে রাখা হাতের জোর বাড়িয়ে দিল। রাত্রি হক চকালো। কি হলো লোকটার? রেগে আছে নাকি? নিভ্রান মুখ গুজেই ধীর কণ্ঠে বলল, মেন্টাল স্ট্রেস, খাওয়া দাওয়ায় চরম অনিয়ম, বিপি হাই, এসবের মানে কি? রাত্রি গাল ঘোরালো। এবার দাড়িতে খোঁচা খেলেও শব্দ করেনি। মিনমিনিয়ে গলার স্বর। জি। নিভ্রান মুখ তুলল। সরাসরি চোখে চোখ রাখল বোধ হয়। রাত্রি বুঝতে পারছে একজোড়া নিমগ্ন চোখ হয়তো আকণ্ঠ তৃষ্ণায় ডুবে স্থির চেয়ে রয়েছে। খুব খুব গভীর সে দৃষ্টি। সেই গভীরতায় হয়তো ডোবা সম্ভব না। না, তা পরিমাপ করা সম্ভব তার ছোট মনের অপরিপক্ষ স্কেলে। নিফরান হঠাৎই কপালে কপাল ঠেকালো।
অন্যরকম টান টান কণ্ঠে বলল, আমি যদি তোমাকে আজকে বিয়ে করি তবে কি তোমার কোনো আপত্তি আছে রাত? রাত্রি যেন আচানক কথাটা সামলে উঠতে পারল না। কেমন চিনচিনে একটা অনুভূতি শিরায় উপশিরায় ছিটকে পড়ল। মাথার ভোঁতা যন্ত্রণাটা চড়ে উঠল। তবু কোথায় যেন একটা খুব শান্তি, কোথায় যেন এক আকাশ প্রশান্তি। হাতছানি দিয়ে ডাকছে আদর কন্যা। নিশান চোখ বন্ধ করলো, আবার বলল। আপত্তি আছে? কণ্ঠের টান টান ভাবটা এবার একটু মৃদু। বুক চিরে আসা যন্ত্রণাটা বিদ্রুপ করলো হয়তোবা। রাত্রি হাসলো, শব্দহীন। সব ছাপিয়ে আলতো করে হাত রাখলো নিফরানের দু গালে। কপালে কপাল ঠেকানোটা আরো একটু দৃঢ় করে বলল, আজই? এক্ষুনি? এক্ষুনি? হুম। মা? জানে? বাকি সবাই? জানে। সবাই জানে? সবাই। রাত্রি হেসে ফেলল। হাসিতে কেমন যেন ছন্ন ছাড়া ভাব। পিছু টান নেই, মুক্ত পাখির মতো ডানা ঝাপটানোর আভাস। জীবনে তো কত কিছুই হুটহাট হয়ে যায়, এবার না হয় একটু স্বার্থপর হয়ে গেল। অন্য সব চিন্তাভাবনা ক্ষণিকের জন্য ভুলিয়ে দিল। নামহীন অনুভূতিতে নাম দিয়ে দিল। কি হবে বড়জোর? কী বা হবে? নিফরান অন্ধকারে যেন সেই হাসি ছুঁয়ে ফেলল। অনুভব করে নিল, মনে মনে তাল মিলিয়ে হেসেও নিল খুবক্ষণ। তবে মুখে বলল, আছে আপত্তি? রাত্রি হাসি থামালো। থাকলে? জোর করব না। কেন করবেন না? হুম। রাত্রি চুপ থাকলো অনেকক্ষণ। অম্রসারা কি যেন করে গেল, তম্রসারা কি যেন করে গেল। খুব নিরিবিলিতে কি যেন একটা ঘটে গেল। হঠাৎই, খুব আকস্মিক। রাত্রি আদুরে গলায় উত্তর দিল, নেই। নেই তো? চেপে রাখা হাত ছেড়ে দিল নিফরান। উঠে গেল ওপর থেকে, পাশের সুইচ টিপে লাইট জ্বেলে দিল। রাত্রি সইতে না পেরে চোখ খিচে ফেলল, হাত দিয়ে দৃষ্টি আড়াল করল। উঠে বসার শক্তি নেই শরীরে, কেমন কমজোর লাগছে। এক হাতে চুল খামচে ধরল সে। আমাকে ইঞ্জেকশনটি কি দিয়েছেন নাকি? এমন লাগছে কেন? মাথা ধরেছে। উফ। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর। কত দুর্বল তুমি জানো? খেয়াল তো থাকে না কোনো দিকে। বলতে বলতে তাকে দু হাতে ধরে উঠিয়ে বেড সাইডে হেলান দিয়ে বসিয়ে দিল নিফরান। পাশের টেবিল থেকে ঘোলাটে স্যালাইন পানি তুলে নিল হাতে, ঠোঁটের সাথে ঠেকিয়ে বলল, হ্যাঁ। আমি অসুস্থ না তো, এসব কেন? অসুস্থ না তুমি? ডাক্তার তাহলে কাকে গাদা গাদা ওষুধ প্রেসক্রাইব করলো? আমাকে? ডাক্তাররা তো ওসব করেই, সব টাকার ধান্দা। আপনাকে দেখেছে বড়লোক মানুষ, চেহারা শুরুতে অভিজাত, ব্যাস ধরিয়ে দিয়েছে ওষুধপত্র। চুপ, হা করতে বলেছি। স্যালাইনটুকু এক নিঃশ্বাসে শেষ করিয়ে গ্লাস নামালো নিফরান। ঠোঁট মুছিয়ে দিতেই রাত্রি বলল, মা কোথায়? আছে। একা তো, ওখানে যাই। নিফরান কিছু বলবে তার আগেই দরজায় খটখট। রাত্রি চমকে উঠল, তাকালো দরজার দিকে। দরজা হালকা ফাঁক করে নিশাদ উকি দিল। এক পলক রাত্রিকে দেখেই সালাম দেওয়ার ভঙ্গি করল। রাত্রি হতভম্ব, চোখে হাজার খানেক প্রশ্ন, ফ্যালফ্যাল দৃষ্টি। নিশাদ ফিচেল গলায় হাসল। নিফরানের দিকে তাকিয়ে ঘাড় গাত করে ব্যঙ্গ করে বলল, তো রাজু আপুকে মানানো হবে নাকি আমি কাজী সাহেবকে নিয়ে চললাম? নিফরান আজাদ ধমকালো না, বরং হাসি হাসি কণ্ঠে বলল, মেনে গেছে তোর আপু, আসছি যা। সে বিনা বাক্যে চাপা হেসে দরজা ভিজিয়ে বেরিয়ে গেল। রাত্রি হতবাকে কিং কর্তব্য বিমূঢ়। আপনি কি পাগল? বায়া কোথা থেকে এলো? হসপিটালে কাজে বিয়ে কিভাবে? নিভ্রান হাসল শুধু। রাত্রির দিকে হাত বাড়িয়ে বলল, দাঁড়াতে পারবে? হাতটা ধরো। মায়ের কেবিনে যেতেই আরও এক দফা অবাক হলো রাত্রি। এক দফা বললে ভুল হবে, বরং কয়েক দফা অবাক হলো, এবং হতেই থাকলো অবিশ্রাম। নিশাত, নাহিদা, নওশাদ সাহেব সবাই আছেন এই কেবিনে। কাজী সাহেব বসে আছেন প্রস্তুত হয়ে। মামা মামিকে আশেপাশে দেখা গেল না। সবাইকে সালাম দিয়ে মায়ের কাছে গিয়ে বসল সে। চোখের থমকানো ভাবটা কাটেনি এখন অবধি। নিফরান সজোরে চাটি মারল নিশাদের মাথায়। এই গাধাটাকে বলেছিলাম আমার কাবাডে রাখা বিয়ের শাড়িটা মনে করে নিয়ে আসতে, গাধাটা ভুলে বসে আছে। নিশাত মাথা ডলল, তবে মুখে মিটিমিটি হাসি নিয়ে বলল, কথা দিচ্ছি আপু, আপনাকে আমি নিজে গুনে গুনে 10টা বিয়ের শাড়ি কিনে কিনে একেবারে সাজিয়ে গুছিয়ে নিজ দায়িত্বে 10 বার বিয়ে দেব, মানে ভাইয়ার সাথে আর কি। এবার শুধু একটু এভাবে ম্যানেজ করে নিন। রাত্রি ঠোঁট কোণ প্রসারিত করে হাসল। মায়ের দিকে একবার তাকাতেই সে চোখের পাতা নামিয়ে সম্মতিসূচক বার্তা দিয়েছে। আর কোনো বাধা নেই, বিধায় আপত্তি করার কোনো কিছু পেল না। নাহিদার মুখে বিস্তর হাসি। যাক, অবশেষে
নওশাদ সাহেব গলা ঝেড়ে বললেন, শুরু করুন তাহলে। ডাক্তার এসে আবার কখন ঝামেলা করে? নিশাদ চেয়ার টেনে বসতে বসতে বলল, করবে না, ম্যানেজ করা আছে সবাইকে। রাত্রি তখন মাথা নিচু করে সবটা হজম করার চেষ্টায় অব্যাহত। গালে অজান্তেই লালা বাভা। তার বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি সত্যি বিয়েটা পড়ানো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আচমকা হুট করেই কবুল বলার সময়েও রাত্রির মনে হচ্ছিল এখনই বুঝি ঘুমটা ভেঙে যাবে। উঠে দেখবে চিরচেনা বিষাক্ত পৃথিবীর ছোবলে তার মধুর স্বপ্নটা রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু এরকম কিছুই হলো না। স্বপ্নটা ভাঙল না, বরং জন্ম দিল আরও হাজারখানেক নতুন স্বপ্নের। আকাশে মেঘ ডাকছে তখন, গুরুম গুরুম। সাদা মেঘের গুচ্ছ হাতছানি দিচ্ছে যেন। প্রাণ উজাড় করে শুভেচ্ছা জানাচ্ছে সদ্য বিবাহিত দম্পতিকে। নিফরান খুব গোপনে রাত্রির কানের কাছে ফিসফিস করলো, দেখো রাত, আজ বৃষ্টি নামবে। বৃষ্টি নেমে গেছে সময় মতো। প্রকৃতি ভিজছে, ভিজতে ভিজতে কাঁপুনি ধরে যাচ্ছে গাছের ডালে ডালে। অনিলের আক্রমণে তিত্তির করে কাঁপছে চকচকে সবুজ পাতা। মেঘবালিকার অবশ্য কোনো দিকে খেয়াল নেই। সে তখন ঘুমে বিভোর। চলন্ত গাড়ির বেগে মাথাটা বারবার কাত হয়ে জানলায় ঠেকে যাচ্ছে। নিফরান এক হাতে ড্রাইভ করছে, আর আরেক হাত ব্যস্ত স্ত্রীর পড়ে যাওয়া মাথা সোজা করে দিতে। জানালা খোলা, মেয়েটার মাথাটা সোজা থাকছে না, বারবার ঠুকে যাচ্ছে জানালায়। অবশ্য এতে তার ঘুমের ব্যাঘাত ঘটছে না বলে স্বস্তি। ঘুম ভাঙার কথাও না। নিফরান নিজে হাতে রাতের খাবারের পর কয়েকটা ওষুধের ফাঁকে একটা আস্ত ঘুমের ট্যাবলেটও খাইয়ে দিয়েছিল। এই ঘুম ভাঙতে ভাঙতে সকাল। জানালার কাচ নামানো, তাল মাতাল হাওয়া। পিছের সিটে বসে আছে নিশাত। মুখের ওপর জ্বলছে ফোনের আলো। রুবিনা, নাহিদা, নওশাদ সাহেব অন্য গাড়িতে আসছেন। এক গাড়িতে তো এত মানুষের জায়গা হবে না। নিভরান অবশ্য রুবিরাকে এই গাড়িতেই আনতে চেয়েছিল, কিন্তু নওশাদ সাহেবের নাকি নিভরানের ওপর এক রত্তি বিশ্বাস নেই। সে নাকি রাত্রির খেয়াল রাখতে পারবে না। মেয়েটার শরীর অসুস্থ, সে রাগের বশে কখন কি করে ঠিক নেই। তাই নিশাদকে পাঠিয়েছে সাথে। উল্টোপাল্টা কিছু হলেও যেন নিশাদ সামলাতে পারে। আর রুবিনার খেয়াল রাখার জন্য ওখানে নাহিদা আছে। রাত্রির মাথাটা এবার বেশ জোরে সোরেই বাড়ি খেলো। নিভরান টান নিচ্ছিল, বিদায় খেয়াল করতে পারেনি। নিশাদ গর্জে উঠল, বাবা তো ঠিকই বলেছে, ভাবির মাথা তো আজ ঠুকতে ঠুকতে ফেটে যাবে। তুই তো বিয়ে করে বউয়ের মাথা ফাটিয়ে রীতিমতো হসপিটালে ভর্তি করবি। বুক নাই তোর? হ্যাঁ, বুক নাই? বুক ছাড়া মানুষ তুই? নিভরান ভ্রু কুঁচকাল। ঘাড় ফিরিয়ে নিশাদকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল। নিশাদ তখনও কটমোটে চোখে চেয়ে রয়েছে। রাত্রির দিকে তাকাতেই দেখল মেয়েটা নেতিয়ে আছে। গাড়ির স্পিড স্লো করল সে। হাত বাড়িয়ে আলতো করে মাথাটা টেনে নিল বুকে। গায়ের ওড়না গুছিয়ে দিল। ঘুমে অচেতন রাত্রিও কিভাবে যেন টের পেল প্রিয় মানুষটার উষ্ণতা। তন্দ্রা ঘুরেও সে কেমন যেন করে গুটিয়ে গেল বুকের মাঝে। নিশাদ চোখ নামালো, মিটিমিটি হেসে বলল, তুই তো বেশ নির্লজ্জ হয়ে গেছিস ভাই। এবার আমাকে নির্লজ্জ হওয়ার সুযোগটা করে দে। নিভরান হাসলো। বাবার সাথে মাত্রাতিরিক্ত রেশারেশি হলেও ভাইয়ের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। একেবারে অচেনা ছেলে মানুষের রূপটা কেবল নিশাদের সামনেই প্রকাশ পায়। রাত্রির মাথায় হাত বোলাতে বোলাতে সে ঠাট্টা সুরে বলল, দিব এক থাপ্পড়। সারাদিন তো বাবার আদেশে উঠানামা করতে করতে তোর কোমর বেঁকে যায়। বিয়ে করে বউকে কোলে নেওয়ার আগে দেখবি বাবা তোকে কোলে নিয়ে বসে আছে, মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে আমার একমাত্র সোনার টুকরো ছেলেটা, বাবার কোল ছেড়ে কোথাও যেও না। নিশাদ হাসলো। তবে এই হাসিতে কেমন যেন একটা মন খারাপের আভাস, তিক্ততার ছোঁয়া। নিভরান না বললেও সে বোঝে যে নিভরানের একটা চাপা অভিমান আছে বাবার ওপর। সে ভাবে বাবা হয়তো তাকে বেশি অগ্রাধিকার দেয়। সেবার ঝগড়াঝাটির রেস ধরে বাবা যখন ব্যবসার সব দায়িত্ব নিশাদকে দিয়ে দিল, তখন থেকে কেমন যেন নিজেকে গুটিয়ে একা করে ফেললো সে। আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করলো। তারপর থেকে শুধু দূরত্ব আর দূরত্ব। আমি বাবার একমাত্র ছেলে না ভাই। তুই কেন বুঝিস না? বাবা তোকেও সমান ভালোবাসে। তুই নিজেও জানিস তুই মিথ্যা বলছিস নিশাদ। নিভরানের কণ্ঠটা এতটাই গম্ভীর, ব্যথাময় ছিল যে বয়ে যাওয়া বাতাসগুলোও বুঝি থমকে গেল। পরিবেশটাও কেমন আড়ষ্ট হয়ে উঠল। নিভরান সহজে ধরে ফেলল ব্যাপারটা। চঞ্চল নিশাদও তখন একদম চুপচাপ। ড্রাইভ করতে করতেই নিভরান বুঝল
যতবার ভেজা দমকা হাওয়া শরীর ছুটছে ঠিক ততবারই রাত্রি থরথর করে কেঁপে উঠছে, তার সাথে লেপ্টে যাচ্ছে। নিফরান নিজের পাশের কাজটায় সুইচ টিপে উঠিয়ে দিল, নরম গলায় ডাকলো, নিশাদ, হুম। উপাসের কাজটা একটু তুলে দে তো ভাই। ওর শীত করছে বোধহয়, কিভাবে কাঁপছে দেখ। নিশাদ হেসে ফেললো আবারও, সামনে ঝুঁকে জানলা লাগিয়ে দিল। তুই কাউকে এতটা ভালোবাসতে পারবি, আমি কখনো ভাবি নাই। নিউটন এক নজর রাত্রির ঘুমন্ত মুখের দিকে চেয়ে আবিষ্ট কণ্ঠে উত্তর দিল। আমিও ভাবিনি। ভোরের আলো যখন প্রায় ফুরিয়ে গেছে, আকাশ থেকে ঝিমানো মেঘ ছুটি নিয়ে তেজি সূর্যের আবির্ভাব ঘটছে, তখনই অবিরাম চলতে থাকা গাড়ির ঘূর্ণায়মান চাকাটা রেহাই পেল। গাড়ি থামলো নিউটনের বাসার গেটে। সিট বেল্ট খুলতে খুলতেই নওশাদ সাহেবদের গাড়ি পেছনে এসে দাঁড়ালো। এত তড়িঘড়ি করে ঢাকায় ফেরার কারণ হলো রুবিনাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিয়েছিল সন্ধ্যার পরে। শুধু মাথার ক্ষতটাই ড্রেসিং করতে হবে রোজ, আর কিছু ওষুধপত্র। ওখানে নিউট্রানের চেনা পরিচিত কেউ থাকে না, আর রাত্রির মামার বাসায় থাকার তো প্রশ্নই ওঠে না। তাই হোটেল টোটেলের ঝামেলা না করে আজই ফিরে আসলো। নিউট্রান বলে দিয়েছে রুবিনা তার ফ্ল্যাটেই থাকবে রাত্রির সাথে। রাত্রি অবশ্য আপত্তি করেছিল, কিন্তু নিউট্রান তাকে এক ধমকে থামিয়ে দিয়েছে। তখন বলেছে তার সাথেও এখন রুবিনার একটা সম্পর্ক আছে, রাত্রি যেন নাক না গলায়। নিশাদ গাড়ি থেকে বেরোতেই নওশাদ সাহেব জিজ্ঞেস করলেন, মেয়েটা ঠিক আছে তো? নিশাদ উত্তর দেবার আগেই নিফরান দরজা খুলল। নওশাদ সাহেব এগিয়ে গেলেন। রাত্রিকে নিফরানের বুকের মাঝে থেকে কিছুটা অপ্রস্তুত হলেন। চাপা লজ্জা পেল নিফরানও, তবে রাত্রিকে ছাড়ল না। এক পলক চোখাচোখি হলো। নিফরান দৃষ্টি নামিয়ে গাঢ় কণ্ঠে বলল, নামতে তো দিবেন। নওশাদ সাহেব সরলেন না, বরং রাত্রির কপালে আলতো করে হাত ছুঁয়ে আঁতকে উঠে চিবিয়ে চিবিয়ে বললেন, গাটা গরম হয়ে আছে দেখছি, খালি তো পারো পাগলামি করতে। কে অসুস্থ কে সুস্থ সেটা দেখার তো সময় নেই। বলেছিলাম ঘুমের ওষুধ পুরোটা দিও না, ভেঙে দাও। একটা আস্ত পাওয়ারফুল ট্যাবলেট, এইটুকু মেয়েটা সহ্য হবে না। নিফরান চোখ বুঝল, রাগ সংবরণ করল। এই মানুষটা আর পারেই বা কি ওর ভুল ধরতে পারা ছাড়া? সে নিজের ইচ্ছায় রাতকে ওষুধ দিয়েছে, ডাক্তারই তো বলেছে পুরোটা খাওয়াতে। রাত্রি যত স্ট্রেস ছাড়া আরামে ঘুমাবে ততই ভালো। তবে মুখে এসব কিছুই বলা হলো না, শুধু বলল, সরুন, নামতে দিন। নওশাদ সাহেব চেতে উঠলেন। পারো কি শুধু একরকমনা সারো? সারাদিন পুরো উলট পালট করে বিয়ে করলে, মেয়েটার উপর দিয়ে এত ধকল গেল, আর সেটার কোনো তোয়াক্কাই নেই। আমি তোমার বাবা, আর যেখানে যাই করো না কেন, অন্যের মেয়েকে নিয়ে এমন উড়ো স্বভাব আমি সহ্য করবো না, বলে দিলাম। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ও এখন আমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে। অন্যর মেয়ে বলাটা কি আদৌ সমীচীন? বিয়ে করেছো বলে কি যা ইচ্ছে তাই করবে? মেয়েটা আমার মেয়ের মতো, ওর সাথে তো তোমাকে এভাবে অত্যাচার করতে দেব না আমি। নিফরান চিল দিয়ে উঠল এবার। আপনার কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি ওর সাথে অত্যাচার করছি? নিশাদ এগিয়ে এলো, বাবার হাত টেনে সরিয়ে বলল, বাবা, এখানে চিৎকার চেঁচামেচি করো না তো, উপরে যাও, আমরা আসছি। নওশাদ সাহেব গেলেন না। নাহিদা রুবিনাকে নিয়ে ভেতরে ঢুকে গেছে ততক্ষণে। রাত্রিকে বুক থেকে সরিয়ে বেরিয়ে এলো নিফরান। অপর পাশে গিয়ে দরজা খুলে বাবার সামনেই পাজা কোলা করে কোলে তুলে নিল তাকে। গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে গলা বাড়িয়ে বলল, গাড়িটা পার করে দিস নিশাদ। নিজের ঘরে রাত্রিকে শুইয়ে দিয়েছে নিফরান। ঘরে এসি চলছে। মেয়েটা রীতিমতো ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। ইতিমধ্যেই রুবিনাকে জিজ্ঞেস করে জেনেছে রাত্রি নাকি ছোট থেকে ঠান্ডা একদম সহ্য করতে পারে না। অল্পতেই দাঁত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মেয়েটা খুব উষ্ণপ্রিয়। নিফরান আনমনে হাসল। সে ছোট থেকে এসিতে অভ্যস্ত। বাসা থেকে বের হওয়ার পর সামান্য লিফট দিয়ে নিচে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছতেই ঘেমে একাকার হয়ে যায় শরীর। তারপর গাড়িতে এসি। অফিসেও সারাদিন এসির মধ্যে। আর মেয়েটা কিনা ঠান্ডা সহ্য করতে পারে না? হ্যাঁ। বাইরে প্রায় সকাল হয়ে গেছে। রুবিনা শোয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছে সে। বাকি সবাইও হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কম খাটুনি তো হয়নি। একদিনে গিয়ে আবার একদিনে ফিরে আসা যে সে ব্যাপার নয়। ঘরের বাতি নিভিয়ে রাত্রির পাশে শুয়ে পড়ল নিফরান। কনকনে ঠান্ডায় জমে আসা বিছানায়
একটুখানি তপ্ত সংস্পর্শ পেয়ে সুরসুর করে নিফরানের অনেকটা কাছে চলে গেল রাত্রি। নিফরান হঠাৎই হাসল। এসি রিমোটের বাটন চেপে তাপমাত্রা কমিয়ে দিল আরও কয়েক ডিগ্রি। পর্দার ফাঁক দিয়ে দিনের আলো চিকচিক করছে সাদা মেঝেতে। ঘর আলোকিত। রাত্রি চোখ মেলল। মনে হচ্ছে চোখ দুটো কেউ চোখা পেন্সিল দিয়ে গুতিয়ে ভোঁতা বানিয়ে দিয়েছে। কি অসহ্য ভার মাথা, শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছে না, দুর্বল লাগছে। দু হাতে মোটা ব্ল্যাঙ্কেট সরিয়ে ভেতর থেকে মাথা বের করলো সে। এটা নিফরানের রুম। রুমে অবশ্য নিফরান নেই। রাত্রি মাথা চেপে ধরল। কাল রাতে হাসপাতালের ক্যান্টিনের খাওয়া দাওয়ার পর মায়ের কাছে গেল। তারপর একসময় খুব ঘুম ঘুম পেল। সে কি ঘুমিয়ে গিয়েছিল? অবশ্য রাতে তাদের রওনা দেওয়ার কথাই ছিল, কিন্তু সেখান থেকে এখানে অবধি চলে এলো টের পেল না। অদ্ভুত, এত গাঢ় ঘুম তো তার কোনো কালেই হয় না। একটু একটু করে উঠে বসলো সে। অগোছালো চুল খোপা করতে করতে হালকা করে দরজা ফাঁক করার শব্দ হলো। চকিতে মুখ তুলে তাকাতে নিশাদকে দেখা গেল। এক পলক চোখাচোখি হতেই মুখে খুশির ঝলক খেলে গেল নিশাদের। উচ্ছ্বাসে ফেটে পড়ল সে। ও আল্লাহ, অবশেষে ঘুম ভেঙেছে আপনার। এদিকে তো বাবা ভাইয়ের মধ্যে বিস্তর কথা যুদ্ধ লেগে যাচ্ছিল। রাতে থতমত খেয়ে চেয়ে রইল। অস্পষ্ট স্বরে বলল, জি। তার বোকা বোকা হতভম্ব চাহনিতে নিশাদ হেসে ফেলল। নিফরান নাস্তার টেবিল ছেড়ে উঠে এসেছে। নিশাদ সরে দাঁড়ালো। নিফরান দরজা হা করে খুলে ভেতরে ঢুকলো। উদ্দেশ্য খাবার টেবিলে বসা নওশাদ সাহেবকে দেখানো যে রাত্রির কিছুই হয়নি। একটা ঘুমের ওষুধ খেলে মানুষ মরে যায় না। নওশাদ সাহেব ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে একবার বিছানায় বসা রাত্রিকে দেখে নিলেন। অতঃপর চোখ ফিরিয়ে বেশ জোরে সোরেই ঠান্ডা গলায় বললেন, নাহিদা, তুমি যাও তো মেয়ের কাছে। তোমার ছেলে দেখবে এখনই ধমকাধমকি শুরু করে দিবে। মাথা তো রাত দিন গরমই থাকে। নিভ্রান কথাটা শুনেও কোনো রকমে হজম করে নিল। ফোন বাজছে। বাটন চেপে আওয়াজ বন্ধ করলো সে। রাত্রির গালে কপালে হাতের উল্টো পিঠ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ঠিক আছো? রাত্রি নিচু গলায় উত্তর দিল, জি। নাইদা হাতে নিজের শাড়ি নিয়ে এসেছেন। রাত্রির জামা কাপড় আনা হয়নি এখনো। নিফরান একটু পর গিয়ে তার বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আসবে। নাইদা শাড়িটা বিছানার উপর রাখলেন। তোমার তো জামা কাপড় আনা হয়নি, আপাতত গোসল করে এই শাড়িটা পরে নাও, যাও। রাত্রি মাথা নাড়ালো। নিশাদ গিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিয়েছে। নওশাদ সাহেবও চুপচাপ খাচ্ছেন। মাকে দেখা যাচ্ছে না ওখানে। নাহিদা চলে যেতেই রাত্রি আমতা আমতা করলো। মা কোথায়? নিভ্রান ফোন কানে নিয়ে কথায় ব্যস্ত ছিল। রুবিনার ড্রেসিং করার জন্য একটু পর ডাক্তার আসার কথা, সেজন্য একটু কথা বলে নিল। ঠিক সময়ে যেন চলে আসে। রাত্রি প্রশ্ন করতেই ফোন নামিয়ে মুচকি হাসল সে। আন্টি ওনার ঘরে আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর নিয়ে যাচ্ছি। রাত্রি গোসল করলো খুব কম সময়ে। বেলা গড়িয়ে গেছে। আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না। গতকালও যেতে পারেনি। ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে গেল। কনুয়ের সাদা তোয়ালে ঝুলিয়ে সে যখন হালকা সবুজ রঙের সুতির শাড়ি পরে বেরোলো, নিভ্রান যেন বিষম খেলো কয়েকবার। ভেজা চুলগুলো দেখে গলা মরুভূমির মতো শুকিয়ে গেল যেন। আগা থেকে পানি গড়িয়ে পিঠের ব্লাউজ বিছিয়ে দিয়েছে। নাইদার ব্লাউজ রাত্রির এমনি খুব ঢিলে হয়, কাঁধে থাকছে না। এর আগের বারও এমনই হয়েছিল। বউ হয়ে মেয়েটার ধ্বংসাত্মক রূপ যেন চোখে বেঁধে যাচ্ছে। রাত্রি চুল মুছছিল। নিপ্রাণ হেঁটে তাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলল। সেফটি পিন বের করলো। পিছে দাঁড়িয়ে বলল, দেখি চুল সরাও, ব্লাউজটা একটু টেনে আটকে দেই, নেমে যাবে না আর। রাত্রি উত্তর দিল না। ইতস্তত ভঙ্গিতে আয়নায় তাকালো। কাপড়টা কাঁধের থেকে সত্যি নেমে যাচ্ছে বারবার। নিভ্রান তার দিকেই তাকিয়েছিল, বিধায় চোখে চোখ পড়ে গেল। রাত্রি তোয়ালে সরালো, চুল এক পাশে আনলো। নিভ্রান কয়েক সেকেন্ডে স্থির চেয়ে থেকে ব্যস্ত ভঙ্গিতে দুপাশ থেকে বাড়তি কাপড় টেনে একসাথে করে সেফটি পিন আটকে দিল। আটসাট হয়ে লেগে গেল ব্লাউজটা। নিভ্রান সরে দাঁড়ালো। হয়েছে? চুল মুছে চলো, ব্রেকফাস্ট করতে হবে। ডাক্তার এসেছে। ব্যান্ডেজ বদলে দিচ্ছে রুবিনার। রাত্রি বসে আছে পাশেই, হাতে খাবারের প্লেট। বাড়ির সবার খাওয়া শেষ, শুধু সেই খায়নি।
নিশাত আর নিফরানও সেখানে দাঁড়িয়ে আছে। রুবিনার কপালে ব্যান্ডেজ করা শেষ হলে নিফরান ডাক্তারকে নিয়ে বেরিয়ে যায়। নিচ পর্যন্ত দিয়ে আসবে হয়তো। সে চলে যেতেই রাত্রি মুখ খুলল। এতক্ষণ নিফরানের ভয়ে কিচ্ছু বলেনি। যদি রাগারাগি করে, নিশাতের দিকে চেয়ে খাবার চিবোতে চিবোতে বলল, সকালে কি হয়েছিল? আপনি তখন কি বলেছিলেন? নিশাত মুচকি হেসে উত্তর দিল, আপনার জামাই আর শ্বশুরের মধ্যে সেই রকম লেগেছিল ভাবি। ভাইয়া আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল কাল। তারপর তো আপনি সেই রাতে 10টার দিকে ঘুমালেন। সারা রাত সকাল গড়িয়ে গেল, তবুও আপনার ঘুম ভাঙল না। বাবা ভেবেছে ঘুমের ওষুধের জন্য আপনার শরীর খারাপ হয়েছে। আর ভাইয়া তো জানেনই, একটু মেজাজ করে কথা বলে সে নিয়ে আর কি। রাত্রি মনোযোগ দিয়ে শুনল। এই ঘুমের ওষুধই তবে তার গভীর ঘুমের রহস্য। হাই, মানুষটা তার এত যত্ন করে কেন? ডাক্তার একটু বলেছে শরীর খারাপ, তাতেই মাথা খারাপ হয়ে গেছে। তবে মনে এখনো শত শত প্রশ্ন কিলবিল করছে। নিশাতের দিকে মাথা নাড়িয়ে রুবিনাকে বলল সে, আমি অজ্ঞান হওয়ার পর মামা মামি কই গেল? তাদেরকে তো দেখলামই না আর। রুবিনা হাফ ছেড়ে বললেন, ছেলেটা যেভাবে শাসিয়েছিল তোর মামা মামি, আর এ জন্যে কিচ্ছুই বলার সাহস পাবে না। পুলিশে দিয়ে দিত, মামলা করবে। তোকে অন্য কেবিনে নিয়ে গেল কোলে করে। তোর মামা এবার একটু বাজে কথা বলেছে, ব্যাস সে কি রাগ! আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম। অনেক বলে কয়ে তোর দোহাই দিয়ে শেষমেশ শান্ত করালাম, নয়তো তোর মামা মামি এতক্ষণে জেলে থাকতো। রাত্রি থমথমে গলায় বলল, শান্ত করলে কেন? শান্ত করলে কেন? ওনাদের জেলেই দেওয়া উচিত ছিল। নির্যাতন, হত্যা চেষ্টা মামলা দিলে শ্বশুর করে ধরে নিয়ে যেত। ধুর, ওরা আর কিচ্ছুই করবে না। মামলা টামলায় কত ঝামেলা হয়। যা হয়েছে ভালোই হয়েছে। রাত্রি উত্তর দিল না। মন ভাবছে লোকটার হঠাৎ বিয়ে করার ঝোঁক উঠল কেন কাল। নিশ্চিত মামা তাদেরকে জড়িয়েই কিছু বলেছিল, তাই তো এত হুড়মুড় করে সব বৈধ করে নেওয়া। নিশাত ফোনের কিছু করছিল। রাত্রি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনারা ওখানে গেলেন কখন? নিশাত ফোন থেকে মাথা তুলে বলল, আমরা গেলাম বিকেলের দিকে। ভাইয়া সকালে ফোন করে বলল, যাই হোক সেইভাবেই হোক, আমি যেন সব কাগজপত্র রেডি করে রাখি। বাবা মার কাজে নিয়ে ঠিক ঠিক সন্ধ্যার আগে সেখানে পৌঁছে যাই। সে বিয়ে করবে, আর ভাইয়া যেটা একবার বলে সেটাই করে। তাই আমিও কোনো রকম আপত্তি না করে মা বাবাকে বগল দাবা করে তড়িঘড়ি করে ছুটলাম চট্টগ্রামে, বুঝলেন? হুম। রাত্রি থেমে গেল। নিশান চলে এসেছে, আর কিছু না বলাই শ্রেয়। বিকেলের বিধেয় ঘন্টা বেজে গেছে। আকাশে গোলাপি আর নীলের সমারোহ। পশ্চিম দিকটা পুরো গোলাপি, যেন এক থোকা গোলাপ ফুল ভেসে রয়েছে নীল সাগরে। রাত্রি চুপচাপ দাঁড়িয়েছিল ব্যালকনিতে। নিভ্রান, নিশাত কেউই নেই বাড়িতে। দুপুরের পর দুজনে কোথাও যেন বেরোলো, তারপর আর ফেরেনি। নাহিদা আর নওশাদ সাহেব ঘুমোচ্ছেন। মাও নিজের ঘরে শুয়ে পড়েছে। নাহিদা তাকেও রেস্ট নিতে বলে গিয়েছিল, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। দূরে একটা নদী দেখা যায়, এখান থেকে স্বচ্ছ পানি, রূপালি রোদ সোনার মতো ঝিলমিল করছে। নৌকাগুলো চলছে, বসে যাচ্ছে, কিন্তু স্পষ্ট নয়। রাত্রি মন ভরে শ্বাস নিল। তার জীবনে কখনো এত ভালোবাসা আসবে এ যেন কল্পনার মতো। বাবা মারা যাওয়ার পর সে পুরো দস্তর ভেবেই নিয়েছিল জীবন থেকে সব রং ফিকে হয়ে গেছে, আর কখনো তার জীবন রঙিন হবে না। অথচ সাদা কালো এই শহরে তার জন্য যে কেউ এক মুঠো লাল আবির নিয়ে অপেক্ষা করছে, কখনো ভাবেনি। কখনো না। দরজা খোলার শব্দ। রাত্রি পিছে ফিরল, কয়েক কদম সামনে এগিয়ে রুমে উঁকি দিল। নিশান দাঁড়িয়ে আছে। বিছানার দিকে চোখ পড়তেই দেখল বিছানা ভরা শপিং ব্যাগ নিয়ে। রাত্রি হকচকালো। এগুলো কি? বাকিটা বলতে বলতেই নিশাত ঢুকলো রুমে। দু হাতে ব্যাগ, বেশি ভারী পৌঁছে যাচ্ছে। নিশাত রাত্রির দিকে এক পলক তাকিয়েই শ্বাস আটকে বলল, আপনি এত পড়াশোনা করেন? বাপরে বাপ, আপনার পড়াশোনার বারে আমি নুয়ে যাচ্ছি। ও আল্লাহ, আরে সর না, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নিশাত সরে দাঁড়ালো। নিশাত ব্যাগ দুটো উঠিয়ে বিছানার উপর রাখলো। ওপর থেকে বোঝা যাচ্ছে ভেতরে বই খাতা। নিশাত দু হাত ঝাড়তে ঝাড়তে বলল,
এই যে এখানে ভাইয়ার মার্কেটের সব শাড়ি উঠিয়ে নিয়ে এনেছে, আপনার আগামী 10-12 বছরের মতো চলে যাবে। রাত্রি শব্দ করে হেসে ফেলল। মানুষটা সবসময় ঠাট্টা করে। নিফরান আলতো করে চাটি মারল নিশাতের মাথায়। নিশাত হাসতে হাসতে বেরিয়ে গেল। নিফরান দরজা আটকে দিল ভেতর থেকে। রাত্রি ব্যাগগুলো একটু আধটু ফাঁকা করে দেখল। শাড়ি বোঝায়